একটা ছোট্ট পুকুর, গ্রামের একজন সাধারণ চাষি। কেউ কোনোদিন ভাবতেই পারেনি সেই ছোট পুকুর থেকে একদিন কোটি টাকার বিজনেস এক্সপোর্ট হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা সেমিকন্ডাক্টর সেক্টর, আইটি সেক্টর, ব্যাংকিং সেক্টর নিয়ে মাতামাতি করেছি, কিন্তু কখনো এই সেক্টরটাকে আমাদের নজরে আসেইনি। সেক্টরটার নাম হচ্ছে অ্যাকোয়া কালচার সেক্টর। এই সেক্টর একটা প্রমিসিং সেক্টর, এর একটা বিরাট বড় ভবিষ্যৎ রয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব অ্যাকোয়া কালচার সেক্টরটা এত প্রমিসিং কেন, এই সেক্টরে এমন কি স্টক রয়েছে এবং এর সেক্টরটা রিস্কি বা কি কি রয়ে গেছে। সবকিছু বলার আগে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই সেক্টরটা শুধু কিন্তু মাছ চাষ নয়। এই সেক্টরটা একদিকে ফুড সিকিউরিটি তৈরি করছে, একদিকে এক্সপোর্ট তৈরি করছে, অন্যদিকে রুরাল যে ইকোনমি, এই তিনটেকে কিন্তু একসঙ্গে এক যোগসূত্র তৈরি করছে। এক নাম্বার, ভারত বিশ্বে কিন্তু অন্যতম শ্রিম্প এক্সপোর্ট বলা হয়, অর্থাৎ চিংড়ি এক্সপোর্টে আমরা কিন্তু একটা বিরাট বড় জায়গা নিয়ে রয়েছি। বলা বাহুল্য, আমেরিকা আমাদের সবচেয়ে বড় গ্রাহক বা ইম্পোর্টার। ডলার কিন্তু আমরা জানি, যত ডলার পাওয়ারফুল হবে, রুপি যত দুর্বল হবে, তত এই সেক্টরটা যারা এক্সপোর্ট সেক্টরে ইমপ্রুভমেন্ট হবে, লাভ বেশি বাড়বে। এবং এই একটা ব্যাপার আমাদেরকে সবচেয়ে বড় জায়গা তৈরি করতে, অর্থাৎ ভারত বিশ্বে অন্যতম শ্রিম্প এক্সপোর্টার, আর এই অ্যাকোয়াকালচারে শ্রিম্প এক্সপোর্ট একটা বড় জায়গা নিয়ে আছে। দু নম্বর, বিশ্বে প্রোটিন ডিমান্ড কিন্তু বাড়ছে, অথচ দেখতে পাচ্ছি আমরা বিশ্বে রেড মিটের সংখ্যা, রেড মিট গ্রহণ করার সংখ্যা কমছে। ফিশ এখানে একটা বড় ইম্পর্টেন্ট জায়গা জুড়ে রয়েছে। এই ফিশ থেকে হাই লেভেল অফ প্রোটিন পাওয়া যায়, আর লো লেভেল অফ ফ্যাট রয়েছে, যেটা সারা বিশ্বের কাছে কিন্তু একটা সুযোগ, বিশ্বের কাছে একটা ডিমান্ড। তাই আমরা বলতে পারি এই সেক্টরটার কিন্তু ডিমান্ড বহু বাড়ছে। 3 নাম্বার পয়েন্ট, রুরাল এমপ্লয়মেন্ট। ভারত সরকার যেটা চাইছে, এমএসএমই সেক্টরকে ইমপ্রুভমেন্ট করা, তার মধ্যে অ্যাকোয়াকালচার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই ব্যাপারটা এমনভাবে বলতে পারি, গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু কর্মসংস্থান হতে পারে এইখানে। ভিডিও শুরুতে আমি যেটা বলেছিলাম, যদি একজন চাষির, সেই চাষির যদি একটা পুকুর থেকে থাকে, তাহলে সেই পুকুরে চাষ করে সে কিন্তু কোটি টাকার ব্যবসা তৈরি করতে পারে। এবং এটাকেই এরা কাজে লাগাচ্ছে, বিদেশে এরা এক্সপোর্ট করছে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত চাষিরা। এবং এখানে হাইব্রিড চাষ করছে, হাইব্রিড মাগুর চাষ, হাইব্রিড বিভিন্ন রকম, এবং যেটা হয় পুকুর ভিত্তিক চাষগুলো চাষিরা করছে। এছাড়া যেটা করে থাকে সেটা হচ্ছে হ্যাচারি কিংবা ফুড, কিংবা এছাড়া হচ্ছে প্রসেসিং ফুড, কিংবা লজিস্টিক্স, এই সমস্ত জায়গাগুলো কিন্তু একসঙ্গে ইমপ্রুভমেন্ট হচ্ছে, একটার সঙ্গে আরেকটা। তার শুধুমাত্র ফিশ ফার্মিং নয়, ফিশ ফার্মিং এর সঙ্গে পুরো ভ্যালু চেইন যেটা আছে। 4 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, এটা হাই মার্জিন বিজনেস, অর্থাৎ এই বিজনেসে ইনভেস্টমেন্টের পরিমাণ কিন্তু কম, অথচ এর রিটার্ন পাওয়া যাচ্ছে বহুগুণ বেশি। যেমন মনে করা যাক, বেশ কিছু এখন এত জিনগত ইমপ্রুভমেন্ট ঘটেছে, যার ফলে যে সাধারণ যে মাছ রয়েছে, হরমোন মাছ রয়েছে, যেগুলো বিভিন্ন রকম সার রয়েছে মাছের ক্ষেত্রে, যেগুলো তাড়াতাড়ি বৃদ্ধি ঘটাচ্ছে এবং প্রফিটেবিলিটি অনেক বেশি হচ্ছে, মার্জিনটা বেশি রয়েছে। যেরকম কিছু সেক্টরের কথা আমি যদি এই সুবাদে বলি, কিন্তু সেটা হচ্ছে অবন্তী ফুডসের কথা যদি বলি, এরা এই ধরনের কাজ করছে, শ্রিম্প এক্সপোর্টের কাজে লাগাচ্ছে। এছাড়া অ্যাপেক্স ফ্রোজেন ফুডস, তার উপরে যদি আপনাদের উৎসাহ থাকে, তোমাদের উৎসাহ থাকে ব্যাপারে, তাহলে নিচে যদি লিখে দেবে উৎসাহ রয়েছে বা ইয়েস, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এই অ্যাকোয়া কালচারের বেশ কিছু ইম্পর্টেন্ট স্টক নিয়ে ডিসকাশন করব। তার আমরা জানলাম কি, যে হাই মার্জিন এক্সপোর্ট বিজনেস হিসেবে কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করছে। 5 নাম্বার এবং শেষ যে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে টেকনোলজি ইমপ্রুভমেন্ট এবং ডিজিজ কন্ট্রোল। আগে একটা সময় বন্ধুরা, এই যে মাছ চাষ, কিন্তু যখন কোনো মাছের ক্ষেত্রে কোনো রোগ আসতো, রোগের প্রাদুর্ভাব আসতো, গোটা পুকুরে যত মাছ সেই সংক্রমিত হতো এবং মারা যেত। কিন্তু ভবিষ্যৎ বা বর্তমান যে রিসার্চ কাজ চলছে ভারতে, সেখানে একটা বড় সুযোগ তৈরি করছে এটা, অর্থাৎ এখানে বেশ কিছু টেকনোলজি ইমপ্রুভমেন্ট করানো হয়েছে, বেশ কিছু সার এবং বেশ কিছু ধরনের যাকে বলা যেতে পারে ভিটামিন ধরনের খাবার দেওয়া হচ্ছে
অ্যান্টিবায়োটিক ধরনের খাবার দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু ডিজিজটা কন্ট্রোল করা যাচ্ছে। এবং টেকনোলজিটাকে এখানে আনানো হয়েছে, যেসব টেকনোলজিগুলো আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা যেতে পারে, যেখানে ইনফরমেশনগুলোকে নিয়ে আলটিমেটলি একটা যাকে বলা যেতে পারে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে কিন্তু প্রোডাক্টিভিটি অনেক গুণ বাড়ানো যাচ্ছে। অর্থাৎ কোনো স্পেসিফিক একটা মাছ বা শ্রিম্প, চিংড়ি বা এই ধরনের প্রোডাক্ট বা সামুদ্রিক কোনো মাছের উপরে অ্যানালিসিস করা হচ্ছে কোন সময় তার কী ধরনের ডিজিজ হতে পারে, তার মতো করে অ্যান্টিবায়োটিক আগেই তাকে দিয়ে দেওয়া হচ্ছে, ফলে সেই ধরনের রোগের প্রাদুর্ভাব হচ্ছে না। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, রিস্ক কি কি রয়েছে। এখনো কিন্তু এই সেক্টরের বেশ কিছু রিস্ক রয়েছে অন্যান্য সেক্টরগুলোর মতো। প্রথম যে রিস্কের কথা বলবো সেটা হচ্ছে ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়ন। ইউএস ক্ষেত্রে এবং ইউরোপিয়ান ইউনিয়নে প্রচুর ডিমান্ড রয়েছে এই সেক্টরে। যদি তাদের ডিমান্ড কমে যায়, যদি দেখা যায় ইকোনমি ওদের স্লো ডাউন হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি তার ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই আমাদের অ্যাকোয়াকালচার সেক্টরে গিয়ে পড়বে। 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যদিও টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে, কিন্তু বেশ কিছু ডিজিজ রয়েছে যেগুলো কিনা কন্ট্রোল করা পুরোপুরি সম্ভব হচ্ছে না, ফলে সেখানে একটা নেগেটিভিটি তৈরি করা হচ্ছে। 3 নম্বর একটা রিস্ক যেটা রয়েছে সেটাও ভাবায়, সেটা হচ্ছে অ্যান্টি ডাম্পিং পলিসি। অ্যান্টি ডাম্পিং পলিসি নিয়ে যদি বলা যায়, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলার, আমরা কিন্তু একা নই। চায়না এবং মায়ানমার, ইন্দোনেশিয়া, এরাও কিন্তু এই এক্সপোর্ট, অ্যাকোয়া কালচার এক্সপোর্টে কিন্তু এরাও একটা বড় জায়গা নিয়ে রয়েছে, এবং এদেরও প্রচুর পরিমাণ এক্সপোর্ট হয় ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়নগুলোতে। এখন এই অবস্থাতে যদি অ্যান্টি ডাম্পিং পলিসি আনা হয়, অর্থাৎ যে দামে তৈরি হচ্ছে মাছ, যে ইনভেস্টমেন্ট করা হচ্ছে পুকুরে মাছ কিনে, যারা মাছ নিয়ে আসে সেগুলো খাবার দিয়ে, সেগুলোকে সার দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে বিভিন্নভাবে এদেরকে নার্চার করা হচ্ছে, নারিশমেন্ট করা হচ্ছে, তারপরে সেগুলো যখন বড় হচ্ছে, তার যে আউটপুট মানে সেলিং কস্ট বলা যেতে পারে, অর্থাৎ যেটাকে আমরা নিয়ে এলাম সেটাকে আমরা বলছি র মেটেরিয়াল, এবং সেটাকে যখন প্রসেস করছি অ্যাডিশন হচ্ছে ভ্যালু, তারপর যখন এক্সপোর্ট করছি যে দাম দাঁড়াচ্ছে, আলটিমেটলি তার থেকে যদি অনেক সস্তায় ওই সব বিদেশি দেশগুলো যদি দিতে পারে, যেরকম চায়নার ক্ষেত্রে বা মায়ানমার, ইন্দোনেশিয়া, এইসবগুলো, তাহলে কিন্তু তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের একটা অসুবিধায় পড়বে, দামটা আমাদের অনেক প্রবলেম দাঁড়াবে। ফলে এইগুলো কিংবা ট্যারিফও একটা বড় মাথা ব্যথা দাঁড়িয়েছে সেক্টরের ক্ষেত্রে। এখানে ট্যারিফ কি দাঁড়াবে, ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের ভবিষ্যতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে রয়েছে সেক্টরটা। অর্থাৎ এটা একটা এমনই সেক্টর যার বিশাল ভবিষ্যৎ রয়েছে, অথচ কিছু রিস্ক এখানে কাজে লাগে। আর আরেকটা রিস্কের কথা যদি বলি, সেটা হচ্ছে ওয়েদার ইম্প্যাক্ট ডিউটি। ওয়েদার ইম্প্যাক্টটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ বিভিন্নভাবে ক্লাইমেটের পরিবর্তন হচ্ছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, পলিউশন আসছে, এগুলোর ইম্প্যাক্ট কিন্তু পড়ছে এই সেক্টরটাকে, ফলে এটাও কিছুটা ইম্প্যাক্ট পড়ছে। কিন্তু যদি এইভাবে ব্যাপারটাকে ধরা যায় যে এটা এমনই এক প্রমিসিং সেক্টর, যে সেক্টরে কিন্তু বিরাট বড় ভবিষ্যৎ রয়েছে, এবং এই সেক্টরটার বেশ কিছু পজিটিভ পয়েন্টের মধ্যে ভারতের ক্ষেত্রে যে সুযোগটা তৈরি করে দিচ্ছে, যেরকম আমরা দেখতে পাচ্ছি ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়নে একটা বড় ডিমান্ড, তার পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি প্রোটিনের ওপরে বিশেষ ঝাঁক, কিন্তু রেড মিট যে জাতীয় প্রোটিনে যেখানে ফ্যাটের পরিমাণ বেশি থাকছে সেখানে এদের অনীহা, সেক্ষেত্রে ফিশ, শ্রিম্প এই ধরনের ক্ষেত্রে সুযোগ সুবিধা তৈরি করা, ইন্ডিয়ান ক্লাইমেট অনেকটা সাপোর্ট করছে এই ধরনের কাজের জন্য, ফলে এই সেক্টরের যেখানে সামুদ্রিক মাছ, সামুদ্রিক সমস্ত বিষয় রয়েছে, কিংবা এইগুলোর ক্ষেত্রে একটা বিরাট বড় সুযোগ রয়েছে। এছাড়া আমরা যেটা বলতে পারি সেক্ষেত্রে হচ্ছে ইনভেস্টমেন্টের পরিমাণ কম এবং হাই মার্জিন রয়েছে বিজনেসগুলোতে, ফলে ভবিষ্যতে এই সেক্টরের কিন্তু একটা বিরাট মাল্টি ব্যাগার রিটার্ন পাওয়ার ব্যাপার থাকছেই। আজকে এই উৎসাহ নিয়ে শেষ করছি।